ভারতের অবস্থান তো আমরা মোটামুটি পরিষ্কার, এটা আমরা জানি। সুতরাং খুব একটা পরিবর্তন হবে এটা আমার মনে হয় না। আর এখন যে আমরা বলছি যে তারা যাতে বক্তব্য না রাখতে পারেন, ওখান থেকে রাজনীতি করা মানে কি? ওখান থেকে তাদের কর্মীদের সাথে, নেতাদের সাথে, এইখানে যারা বাংলাদেশে আছেন তাদের সাথে যোগাযোগ করা, তাদের জন্য বক্তব্য দেওয়া, এসব যাতে করতে না পারেন সেরকম একটা অনুরোধ করা হয়েছে। এই অনুরোধ তো বাংলাদেশ সরকার করতেই পারে। বাট এই অনুরোধ কিন্তু শেখ হাসিনার বক্তব্য প্রচার হবে সেটা তো ডিক্লেয়ার করা হয়েছিল। তখনও কিন্তু এই অনুরোধ জানানো হয়েছিল। তখন কিন্তু ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে যে তারা এটাতে বাধা দিতে পারবেন না। কেন? ভারত একটা গণতান্ত্রিক দেশ এবং একটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সাথে যদি কেউ কথা বলেন এবং তারা যদি তার সাথে কথা বলতে চান এটা ভারত বাধা দিবে না। তো সেইভাবে আমার মনে হয় যে এই যে আমরা অনুরোধ করলাম এই অনুরোধটাও হয়তো ভারত রক্ষা করবে না। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাই পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নিয়মিত আলাপ আলোচনা অনুষ্ঠান খোঁজ খবরে। আমি শুরুতেই জানিয়ে দিই আমাদের আজকের সম্মানিত অতিথি। আপনি জানেন সবসময় আমাদের একজন অতিথি নিয়ে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করি। আপনাদের সবার প্রিয় মুখ, পছন্দের মুখ, আমাদের পরিচিত মুখ এবং আমাদের এখানে তিনি নিয়মিতই আমাদেরকে সময় দেন আমাদের শোগুলোতে, আপনারা উপভোগ করেন। সেই সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আবু আলম শহীদ খান স্যার, আপনাকে সালাম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। নিশ্চয়ই ভালো আছেন? ধন্যবাদ। ভালো আছি। খুবই খুবই ইন্টারেস্টিং একটা দিন গেল। যারা পলিটিক্স এর খোঁজ রাখেন প্লাস ইন্টারন্যাশনাল রিলেশনশিপের খোঁজ রাখেন, বাংলাদেশে গত কয়েকদিন ধরেই তো শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, নিজে থেকে ফিরতে পারেন, এই এরকম একটি খবরের পর অনেক কিছুই আলাপ আলোচনায় আছে। ভারতের ভূমিকা কি, ভারতের নতুন হাই কমিশনার আসলেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার দেখা করেছেন এবং এরপরে প্রেস ব্রিফিং এ খলিলুর রহমান তিনি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী যে সৌজন্য সাক্ষাৎ হলেও ওখানে বেশ কিছু পয়েন্ট, 5টা পয়েন্টের কথা বলা হয়েছে। যেমন শেখ হাসিনাকে প্রত্যাবর্তন ফেরত দেয়া, আওয়ামী লীগকে ইন্ডিয়ায় রাজনৈতিক কার্যক্রম করতে না দেয়া, বর্ডার কিলিং বন্ধ করা, গঙ্গা পানি চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করা ভারতের, এরকম বেশ কয়েকটা পয়েন্টে দীনেশ ত্রিবেদীকে প্রধানমন্ত্রী বলেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী বৈঠকের পরেই উড়ে গেছেন দিল্লিতে। অনেকের একটা উৎসুক চোখ সেদিকে আছে যে কেবল গত সপ্তাহে তিনি আবার দিল্লি থেকে এসেছেন, তারপর ইন্ডিয়া থেকে এসেছেন। দিল্লি ঠিক না, উনি কলকাতা গিয়েছেন। আমাদের কাছে খবর হচ্ছে তিনি কলকাতা গিয়েছেন, তার বাড়িতে দুদিনের ছুটিতে ছিলেন। আবার এই আলাপ আলোচনাও আছে যে এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হচ্ছে, দীনেশ ত্রিবেদী ছোটাছুটি করছেন, এর ভেতরে কি আওয়ামী লীগ সংক্রান্ত কোনো নেগোসিয়েশন সরকারের সঙ্গে হচ্ছে কিনা, এরকম প্রেক্ষাপটে আপনার কাছে আরো জানতে চাই যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এখন বাংলাদেশে আছেন। বাংলাদেশের রাজনীতিতে একটি খুবই আলোচিত সংস্থা। ভিনদেশি গোয়েন্দা সংস্থা হলেও বাংলাদেশের জন্য এবং সিআইএ, আইএসআই, এই 3টা সংস্থাকে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বলা হয়। আমি একটু স্যার জানতে চাই যে পুরো বিষয়, এই যে ইন্ডিয়ান হাই কমিশনের এত তৎপরতা, রয়ের প্রধানের আশা, দীনেশ ত্রিবেদীর ছুটাছুটি, পুরো বিষয়গুলো আপনার কাছে কি মনে হচ্ছে? এর ভিতরে শুধু সাদা চোখে আমরা যা দেখতে পাচ্ছি তা, নাকি ভিতরে কিছু ঘটছে? কি মনে করেন আপনি? ভিতরে কিছু তো থাকতেই পারে। ভিতরের খবর তো আর আমরা জানি না, কেউ জানে না। এখন আমাদেরকে তো নির্ভর করতে হচ্ছে খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী যে বার্তা দিলেন সেই বার্তাগুলো, কারণ দীনেশ ত্রিবেদী তো কিছু বলেন নেই। সুতরাং দুজনে দেখা হওয়ার পরে কোনো যৌথ বিবৃতি বা যৌথ সংবাদ সম্মেলন এরকম কিছু হওয়ার কথা না, এবং হয়ও নেই। সুতরাং তারা কি আলোচনা করলেন, কি কি আমাদের পক্ষ থেকে বলা হলো সে বিষয়ে তো কিছুটা আমরা আবছা আবছা থাকবো। এবং দীনেশ ত্রিবেদী যে দিল্লি চলে গেলেন, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে যেটার কারণে উনি দিল্লি গেলেন, এবং দিল্লিতে হয়তো তাদের যারা আছেন পররাষ্ট্র দপ্তর এবং প্রধানমন্ত্রী দপ্তর, তাদের যে সিকিউরিটি অ্যাডভাইজার, অনেকের সাথে হয়তো তিনি কথা বলবেন বিভিন্ন বিষয় নিয়ে। তো খলিলুর রহমান সাহেব যে ব্রিফ দিয়েছেন সেই ব্রিফে তো আমাদের পুরানো কথাগুলি তুলে ধরা হয়েছে, তাই না? যে আপনি ধরেন শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চুক্তি, প্রত্যার্পণ আর কি, প্রত্যাবর্তন আর প্রত্যার্পণ দুইটাই প্রত্যা দিয়ে শুরু, পর্তা আছে সবার কাছে। এই যে প্রত্যাপন করার বিষয়ে যে আলোচনা সেটা তো নতুন আলোচনা না, এটা অনেক পুরানো আলোচনা। এবং এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল ডক্টর ইউনূসের সময়, তখন বোধহয় 3-4 বার এই ধরনের চিঠিপত্র চালাচালি হয়েছে। বাট ভারতের এখানে যে তাদের যে কথা বা তাদের যে সিদ্ধান্ত, বা তারা ঠিক মতো তো অনেক সময় পত্রের উত্তরও দেয়নি, বাট তাদের যে মুখপাত্ররা কথা বলেন তখন তারা বলেছেন যে তারা এখনই প্রত্যাপন করতে রাজি নন, বা সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা করছেন না। এবং ভারতের প্রধানমন্ত্রী প্রাক্তন এবং ভারতে যিনি আছেন এখন, ভারতে তারা আশ্রয় আছেন,
তাকে আশ্রিত করা হয়েছে এবং সব রাজনৈতিক দল মিলে তাকে সেই আশ্রয়ের ব্যাপারটা একসাথে করেছেন তারা। তো তিনি সেখানে আছেন এবং তার পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা তারা করেছেন এবং তাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি তারা কি করবেন এই বিষয়ে খুবই খোলাসাভাবে এখনো কিছু বলেননি। বাট শেখ হাসিনা উনি বলেছেন যে উনি দেশে ফিরে আসতে চান একটা সংবাদ সম্মেলনে বা একটা আলোচনায় উনি যুক্ত হয়েছিলেন দিল্লি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব। তো এই এফসিসি ফরেস্ট করেসপন্ডেন্ট ক্লাব বেশ গুরুত্বপূর্ণ একটা ক্লাব। এখানে অনেক সময় অনেকেই কথা বলেন এবং সেগুলো দেশের ওই যে ইন্ডিয়াতে এবং বিশ্ব অন্যান্য দেশে এটা প্রচারিত হয়। রয়টার্স অনেক ফলো করে প্রচার করেছে, ভারতের এনডিটিভি অনেক ফলো করে প্রচার করেছে। পাশাপাশি বিবিসির কিছু নিউজ দেখলাম, তারাও এটা নিয়ে কয়েকটা আইটেম করেছে। কি বলেছেন উনি, এবং উনি সেখানে বলেছেন যে উনি ফিরে আসতে চান। তো আমরা চাচ্ছি উনাকে প্রত্যাপন করা হোক, কিন্তু যে প্রত্যাপন চুক্তি আছে সেই চুক্তির কোনো ধারায় এই প্রত্যাপনটা খুব সহজ না। যেমন ওখানে একটা রাজনৈতিক বিষয় আছে যে কেউ যদি ওখানে থাকেন এবং কোনো কারণে যদি সরকার মনে করে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বা রাজনৈতিক হিংসার কারণে একটা বিচার হচ্ছে এবং সেই বিচারে ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে তাকে প্রত্যাপন করা হবে না। এমনকি মৃত্যুদণ্ড যদি দিয়ে দেওয়া হয় তখনও একটা শর্ত আছে যে মৃত্যুদণ্ড দিয়ে দিলে সেটা হয়তো প্রত্যাপন করা হবে না, কেন পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড এখনো নিষিদ্ধ। তো এই সব কারণে শেখ হাসিনাকে প্রত্যাপন করা ভারতের পক্ষ থেকে সেটা খুব সহজ হবে বলে মনে হচ্ছে না, এবং এটার আমি কোনো আলো দেখতে পাচ্ছি না আরকি। এটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ এবং বাংলাদেশ এটা চাইতেই পারে। বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের যারা সরকারে আছেন তারা এটা চাইতেই পারেন। তাদের চাওয়ার মধ্যে কোনো দোষ নেই। আবার ভারতের পক্ষ থেকে তারা তাদের আইন, বিধি এসব পর্যালোচনা করে তারা তাদের সিদ্ধান্ত নেবেন। শুধু ২ দেশের বিষয় তো ২ দেশের পৃথক সিদ্ধান্ত হতে পারে। এটা নিয়ে আমাদের তেমন কোনো আলোচনায় যে আমরা কোনো ফাইনাল স্টেজে হয়তো পৌঁছতে পারবো না। এখন যে উনি ফিরে আসবেন, এইটা বলার পরে তো আর প্রত্যাপনের বিষয়টা তখন কিভাবে হবে? দুটা তো একসাথে ঘটবে না। যদি উনি ফিরে আসতে চান, উনি যেহেতু এখানে একজন দণ্ডপ্রাপ্ত আসামি, উনাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো উনি ফিরে এসে তো নিশ্চয়ই আদালতের কাছে নিজেকে সোপর্দ করবেন এবং তিনি কিভাবে আসবেন সেটার একটা ব্যবস্থা হবে, এবং তিনি যদি আসতে চান, তাকে আসতে দেওয়া হবে কিনা বা কিভাবে আসবেন সেই ব্যাপারে তো একটা আলাপ আলোচনা করতে হবে। সরকার না চাইলে তো দেশে কেউ ঢুকতে পারবেন না। এটা খুব স্বাভাবিক। এবং আমরা অতীতেও এটা দেখেছি। অতীতেও কিন্তু শেখ হাসিনাকে 111 এর সময় দেশে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। মানে এয়ারলাইন্স গুলোকে বলে দেওয়া হয়েছিল যে তাকে ক্যারি করে আনা যাবে না। সেই এয়ারলাইন্স কে নামতে দেওয়া হবে না। কিন্তু পরবর্তীতে কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজ এর বিরুদ্ধে যখন উনি মামলা করলেন বা মামলার হুমকি দিলেন, তখন কিন্তু ব্রিটিশ এয়ারওয়েজ বাধ্য হলো যে তার ভ্যালিড পাসপোর্ট আছে এবং তাকে নিয়ে আসতে হবে, এবং উনি আসলেন এবং তারপরে তো স্বাভাবিকভাবে উনাকে জেলে নেওয়া হলো। তো এই ক্ষেত্রে উনি কিভাবে আসবেন এটা একটা আলোচনার বিষয়, আলোচনা হতে পারে। উনার প্ল্যান কি সেটাও আমরা ঠিকমতো জানি না। তবে উনি যেটা বলেছেন যে ডিসেম্বরে বিজয় দিবসের প্রাক্কালে হয়তো উনি আসতে চান এবং সেই সময় উনি একটা তারিখ হয়তো দেবেন, এবং উনি কিভাবে আসবেন উনার পাসপোর্ট তো বাতিল করা আছে। যে রেড পাসপোর্ট উনার ছিল, মানে যে পাসপোর্ট নিয়ে উনি ভারতে গিয়েছিলেন, এবং আমাদের বিমান বাহিনীর C-130 একটা বিমান তাকে পৌঁছে দিয়ে আসছে। তিনি, শেখ রেহানা, আরো কয়েকজন হয়তো গেছেন। সকলের নাম আমি জানি না। তো তাকে আমরা হিন্দাল এয়ারপোর্টে, এটা একটা সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনীর একটা এয়ারপোর্ট বেস, সেখানে পৌঁছে দেওয়া হয়েছিল এবং সেখানে তাকে ভারত সরকারের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে রিসিভ করেছিলেন। এই হলো বর্তমান অবস্থা। এই অবস্থায় আলাপ আলোচনা তো একটা হতেই হবে। এই আলাপ আলোচনা আওয়ামী লীগের সাথে সরকারের হতে পারে। কিন্তু আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। তো আওয়ামী লীগের সাথে সরকার আলোচনা করতে হলে তো আ পর্দার আড়ালে করতে হবে। আলোচনা হবে না এরকম না। আমরা এটাও জানি যে জেলখানায় বন্দী থাকেন যে রাজনৈতিক নেতারা, যদিও বাংলাদেশে এখন কোন রাজনৈতিক নেতা নাই। সকলেই কোন না কোন ক্রিমিনাল মামলার আসামি। তো ওই যে পাকিস্তান আমলে যে রাজনৈতিক নেতা ছিল বা বাংলাদেশের ১ম দিকে যে রাজনৈতিক নেতার একটা বিষয় ছিল যে রাজনীতির কারণে জেলে গেলে তাদেরকে রাজবন্দী বলা হতো। এখন দেশে কোনো রাজবন্দী নেই। যারা আছেন তারা সবাই আ মামলার আসামি, ফৌজদারি মামলার আসামি, এবং তারা অভিযুক্ত ফৌজদারি মামলায়। তো এই ক্ষেত্রে তখনও দেখা গেছে ওই সময়কালে যদি জেনারেল জিয়ার সময়ের কথা চিন্তা করেন, জেনারেল এরশাদ সাহেবের কথা চিন্তা করেন বা আরো পরে জেলখানায় যারা ছিলেন, যে
পলিটিক্যাল পার্টির বড় বড় নেতা, তাদের সাথে কিন্তু আলোচনা হয়েছে। এটা গোপনে আলোচনা হয়েছে, অনেকে জেনে গেছে, পত্রিকা হয়তো জানেনি, বাট আলোচনা হয়েছে হয়তো একটা নেগোসিয়েট করার জন্য। এই যে আলাপ আলোচনা, দর কষাকষি এবং তার মধ্য দিয়ে একটা সমাধানে পৌঁছা, এটা তো একটা রাজনীতির একটা অংশ, গণতন্ত্রেরও একটা অংশ। যদি আপনি ইনক্লুসিভ পলিটিক্স নিয়ে চিন্তা করেন, আপনি আলাপ আলোচনার মধ্য দিয়ে তো সমস্যার সমাধান করবেন। তো সেটা হতে পারে, এবং সেক্ষেত্রে উনি যেহেতু ভারতে আছেন, তো ভারতের সরকার এবং ভারতের সরকারে যারা প্রতিনিধিত্ব করেন, বিশেষ করে ভারতের হাই কমিশনার এবং যিনি আসছেন রয়ের প্রধান, তিনিও এইসব বিষয়ে আলোচনা করতে পারেন, কিন্তু আমরা তো জানবো না তারা কি কি আলোচনা করলেন। আর প্রধানের সফরটা অনেকটা রুটিন বলতে পারেন, কারণ এর আগে আমাদের সামরিক গোয়েন্দা সংস্থার যে প্রধান, তিনি ভারতে গিয়েছিলেন, সেখানে 2-4 দিন ছিলেন, আলাপ আলোচনা করেছেন, তখনই বোধহয় তাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, এবং উনি তো এর মধ্যে আরো 2-1টা দেশে ভ্রমণ করেছেন, এখন বাংলাদেশে এসেছেন। বাট এসব আলোচনা তো শুধু চা খাওয়ার জন্য আসেন না, চা কফি ডিনার এসবের জন্য না। এসব আলোচনার যারা আসেন তারা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়, যেটা আমাদের যে রাজনীতি, আমাদের যে অর্থনীতি, আমাদের যে সম্পর্ক, আমাদের যে ডিপ্লোমেসি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখবে। তো খুব স্বাভাবিক এই আলোচনাগুলো চলছে, এবং ত্রিবেদী সাহেব দিল্লিতেও যেয়ে ওইসব আলোচনা করবেন। তো ভবিষ্যতে আরো আলোচনা হবে হয়তো, আশা করি আমি। আলোচনাই তো একটা সমাধান, কেন এটা কোনো মানে বল বল প্রয়োগ করে সমাধান করা যাবে না। ভারতের সাথে তো আমাদের সম্পর্কের কোনো সামরিক সমাধান নেই, এমনকি বার্মার সাথেও আমাদের সম্পর্কের কোনো সামরিক সমাধান নাই। যদি আমাদের এই দুই দেশের প্রতিবেশী দেশের সাথে যদি কোনো ধরনের সমস্যা হয়, সরি, তাহলে অবশ্যই আমাদেরকে একটা সমাধান খুঁজতে হবে, আলাপ আলোচনার সমাধান, ডিপ্লোম্যাটিক সমাধান। এবং ভারতের সাথে, ভারত আমাদের নিকট প্রতিবেশী এবং অনেক বড় দেশ, তার সাথে আমার 4000 কিলোমিটারের বেশি বর্ডার আছে। সো এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তারপরে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, ভারতের সাথে আমাদের সম্পর্ক যতই টানাপোড়েন আমরা দেখি কথাবার্তায়, বিশেষ করে শেখ হাসিনার বক্তব্য প্রকাশের পরে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে সম্ভবত ফরেন মিনিস্ট্রি থেকে। তো সেটা খুব একটা ডিপ্লোম্যাটিক ছিল বলে অনেকেই মনে করেন না, আমিও মনে করি না। ডিপ্লোম্যাটিক প্রেস রিলিজ আরো অনেক ভালোভাবে দেওয়া যেতে পারতো। তারপরেও কিন্তু ওই আমাদের কাঁচামরিচ আমদানি হচ্ছে, বর্ডার দিয়ে আসছে, আমাদের বাজারে যেহেতু কাঁচামরিচের দাম বেশি, মানে পেঁয়াজ আসে, ডাল আসে, চাল আসে, গম আসে। তো ওই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আছে। আমরা আবার ইলিশ মাছ পাঠাই, যে কর্তৃত্ববাদী শাসক যখন ছিলেন তার চেয়ে বেশি পরিমাণে ইলিশ মাছ কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাঠাতে দেখেছি, এখনো পাঠাই। আবার আম আসা যাওয়া করে। তো নানান ভাবে কিন্তু সম্পর্ক আছে। তো এরকম বড় প্রতিবেশীর পাশাপাশি থাকা দেশ তো পৃথিবীতে একটা আমরা না, এর পাশাপাশি অনেক দেশ আছে, যেমন রাশিয়ার পাশে আছে ইউক্রেন। তো সেখানে একটা যুদ্ধ চলছে না, এবং ইউক্রেনের সাথে রাশিয়ার সম্পর্ক, রাশিয়া কিভাবে ইউক্রেনকে দাবায় রাখতে চায় সেটা তো আমরা প্রত্যক্ষ করছি। সেরকম অন্যখানেও যদি আপনি দেখেন, আরো 2-1টা ছোট ছোট দেশ আছে যাদের পাশে বড় দেশ আছে। পাকিস্তান যেমন আফগানিস্তানের সাথে কি আচরণ করে। তো এই যে আচরণগুলো, এটা বিশ্ব রাজনীতিতে এইসব আচরণ নিয়ে আলাপ আলোচনা হতে হবে, এবং আরো বন্ধুত্বপূর্ণ আলোচনা চলতে পারে। আমরা তো কারোর সাথে বিভেদ চাই না, আমরা চাই সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে সংঘাত নয়। সুতরাং আমরা সেই আমাদের ঘোষিত যে পররাষ্ট্রনীতি আছে, সেটার ভিত্তিতে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আমরা নিশ্চয়ই সকল দেশের সাথে সম্পর্ক, বিশেষ করে ভারত, বার্মার সাথে, তাদের সাথে আমাদের সীমান্ত আছে, সুতরাং তাদের সাথে আমরা একটা ভালো সম্পর্ক গড়ার প্রচেষ্টা করব। এবং সেখানে আমাদেরকে কৌশলী বোঝাপড়া করতে হবে, কৌশলী দর কষাকষি করতে হবে, এবং যাতে আমাদের উইন উইন একটা সিচুয়েশন হয়। স্যার, একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা দেখছি যে আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকেই এই শেখ হাসিনা ইস্যুতে, আওয়ামী লীগের নেতাদের ইস্যুতে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেরকম বলে গেছে যে ফেরত দেন বন্দি ফেরত দেন, আজকেও যদিও তারেক রহমান সরকারই বলে যাচ্ছে, এবং ইন্ডিয়া সরকার এই ব্যাপারে কোন রকম কর্ণপাত করছে না, এবং বোঝা যায় যে তারা আসলে শেখ হাসিনাকে ওই চুক্তি অনুযায়ী ফেরত দেবে না। এটা জাস্ট হয়তো একটা হাইপের মধ্যে আছে। একই সাথে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দৃশ্যমান ভাবে দিল্লি থেকে, কলকাতা থেকে, ইন্ডিয়া থেকে রাজনীতি করছে। আজকে যে প্রধানমন্ত্রীর দিক থেকে বা বাংলাদেশ সরকারের দিক থেকে ভারত সরকারকে বলা হলো যে আওয়ামী লীগের লোকজন যেন ওখান থেকে রাজনীতি করতে না পারে, আপনার কি মনে হয় যে এটা বন্ধ করা এত সহজ হবে? না, প্রত্যাপনের ব্যাপারে তো আমরা আলোচনা করলাম, যে যে চুক্তি আছে সেই চুক্তির বিভিন্ন ধারা অনুযায়ী এটা প্রত্যাপন বলছি না, রাজনীতি করা। না, আমি সেটাতে আছি সেক্ষেত্রে। এবং এটা
রক্ষা করবে কিনা একটু ভবিষ্যতে দেখতে হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা রক্ষা করবে না। তারা তো পরেও বলেছে যে তার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে ভারত সরকার কোনো একমত নয়, বা এটা ভারত সরকারের কোনো বক্তব্য না। সুতরাং তারা এই পর্যন্তই মনে হয় থাকবেন। শেখ হাসিনা কথা বলবেন বা তাদের অন্য নেতারা কথা বলবেন, এবং আমরা যখন আপত্তি করব তখন তারা বলবেন যে তাদের বক্তব্যের সাথে আমরা একমত নই, কিন্তু তাদেরকে বাধা দিবেন এরকম দেবেন না সম্ভবত, কেননা তারা কেউ তো কাস্টডিতে নেই সেখানে। যদি তারা জেলখানায় থাকতেন তখন হয়তো এটার একটা সম্ভাবনা থাকতো যে ভাই আপনি জেলে আছেন, এবং জেলে থাকলে তো আপনি জানেন যে জেলে তো কোনো কমিউনিকেশন করার কোনো সুযোগ থাকে না। মানুষকে জেলে নেওয়া হয় যাতে তারা তাদের সামাজিক যোগাযোগ, তাদের অন্যান্য যোগাযোগ সবকিছু থেকে তাকে যাতে বিচ্ছিন্ন করে ফেলা হয়। তো ভারতে শেখ হাসিনা এবং যে নেতারা আছেন, যারাই আছেন তারা কিন্তু বন্দি অবস্থায় নাই। তারা মুক্ত পরিবেশে আছেন, হয়তো একটু আড়ালে থাকেন। মাঝে মাঝে তাদেরকে হোটেল, রেস্তোরাঁ, বাজার ঘাটেও দেখা যায়। লন্ডনে যারা আছেন তাদেরকেও দেখা যায়। তো এখন এই যে যে যুগ, মানে আমাদের সময়কালের, যে আমাদের যখন ছোট ছিলাম তখন যে টেলিফোনের অবস্থা ছিল বা যোগাযোগের যে অবস্থা ছিল, সেখান থেকে যোগাযোগ এত বৈপ্লবিক বা এত আশ্চর্য পরিবর্তন হয়েছে যে আপনি এখন তো যোগাযোগ আপনার হাতের মুঠোয়। আপনি যেখানেই থাকেন, বিশ্বের যেকোনো জায়গায়, আপনি সাইবেরিয়াতে থাকলে ওখান থেকে বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই যোগাযোগ তো বন্ধ করার কোনো পথ নেই, এবং আপনি একটা বন্ধ করবেন আরেকটা খুলে যাবে। আপনি তাদের উপরে নিষেধাজ্ঞা দিবেন, বিওআইপি চালু করে ফেলবে, তাই না? তো এই যে আগস্টের আন্দোলনের সময় দেখা গেছে না, যখন ইন্টারনেট স্লো করে দেওয়া হলো, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, তখন যোগাযোগ হয়নি, তারা তো যোগাযোগ করেছেন। এবং কত ধরনের অ্যাপস আছে পৃথিবী জুড়ে। সুতরাং এই যোগাযোগ এবং এই আলাপ আলোচনা এটা বন্ধ করা যাবে না। এটা যেহেতু বন্ধ করা যাবে না, তাহলে আমাদেরকে পথ খুঁজে বের করতে হবে যে তাহলে কি আমরা স্পেস, যেটা তারা আওয়ামী লীগ চাচ্ছে বা আওয়ামী লীগ যে রাজনীতি করতে চায়, তাহলে আমরা তাদেরকে রাজনীতিতে ফেরার জন্য সেখানে কোনো স্পেস আমরা ক্রিয়েট করতে পারবো কিনা, যাতে তারা দেশে আসতে পারেন, মামলা মোকদ্দমা ফেস করতে পারেন, এবং তারা তাদের দলকে অর্গানাইজ করতে পারেন। সেটা সরকার চিন্তা করলেও করতে পারে, করবেন কিনা সেটা তো সরকারের বিষয়। এটা তো আমরা আলোচনা করে কিছু করতে পারবো না। বাট সরকার চাইলেই যোগাযোগ বন্ধ হয়ে যাবে না। এটা ভারত সরকারও করবে না, এবং ভারত সরকার করলেও ওখানেও অনেক অ্যাপস আছে। ভারতে যারা, মানে ধরেন কিছু কিছু গোষ্ঠী আছে না, যারা ভারত সরকার যাদেরকে মনে করে তারা ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে, বা ধরেন কাশ্মীরে যখন সমস্যা হয় তখন তারা যোগাযোগ স্লো তো করে দেয় না, তখন কি যোগাযোগ বন্ধ থাকে? যোগাযোগ তো হয়। তো ভারতের মধ্যে অনেক লোক আছে যারা যখন ভারত সরকার বাধা দিলেও তো যোগাযোগ করতে পারে। এটা পৃথিবীর কোনো দেশের পক্ষেই সম্ভব না। ইরানের পক্ষেও তো সম্ভব না। ইরানের এমন একটা দেশ যেখানে তাদের এত সমর্থন এবং এত ধরনের তাদের সামরিক সক্ষমতা আছে। তাদের বিশাল একটা গোয়েন্দা নেটওয়ার্ক আছে। সেখান থেকেও মানুষজন বাইরে যোগাযোগ করে না, ইন্টারভিউ দিয়ে ফেলে না। সুতরাং এটা কিন্তু কঠিন কাজ কাউকে মুখ বন্ধ করে রাখা এই আধুনিক যুগে। জি স্যার, আমি একটা ছোট্ট প্রসঙ্গ একটু জানতে চাই যে আপনার কি মনে হয়, কারণ আপনি একটা অভিজ্ঞ মানুষ, বীর মুক্তিযোদ্ধা এবং সরকারের ছিলেন, এই যে শেখ হাসিনা তো প্রত্যাবর্তন করা যাচ্ছে না, মোটামুটি আমরা এটা ধরে নিতে পারি, মানে বাংলাদেশ সরকার যেভাবে চায় এভাবে হবে না। শেখ হাসিনা এখন যেভাবে চাচ্ছে, যদি এইভাবে বাংলাদেশ উনি প্রত্যাবর্তনের উদ্যোগ নেন বা দেশে ঢুকে পড়েন, তাহলে সংঘাতের কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা? সংঘাতের আশঙ্কা দেখি কিনা সেটার উত্তর দেওয়ার আগে দেখতে হবে যে উনি যখন ফিরবেন বা উনার ফেরার বিষয়টা যখন আলাপ আলোচনা হবে, এবং এই আলাপ আলোচনার ভিত্তিতে যদি উনার ফেরা হয় তখন সংঘাত হবে না। এবং উনি তো সরকারের অনুমতি ছাড়া উনাকে বহনকারী কোনো বিমান তো বাংলাদেশে ল্যান্ড করতে দেওয়া হবে না। মানে সরকার যদি এটা মনে করেন যে তারা তাকে তার, তিনি প্যাসেঞ্জার এবং সেই বিমানে নামতে পারবে না, এটা সরকার করতে পারে। সরকারের সেই সক্ষমতা আছে এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আর যদি উনি আলাপ আলোচনার ভিত্তিতে দেশে প্রত্যাবর্তন করেন তাহলে তো সরকার এটাকে সংঘাতের পর্যায়ে নিয়ে যাবে না। তারপরেও সরকারের বাইরে তো নানান শক্তি আছে, তারা হয়তো আন্দোলন করতে পারে, মিছিল করতে পারে, মিটিং করতে পারে, এয়ারপোর্ট ঘেরাও করতে পারে, এসব করতে পারে। তখন একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাকে যদি তিনি ফিরে আসেন, তাকে নিরাপত্তা দেওয়া এবং নিরাপদে তাকে জেলখানায় নিয়ে যাওয়া এটা সরকারের দায়িত্ব হবে, যদি উনি ফিরে আসেন। যদি, মানে যদি থেকে আমরা এসব আলোচনা করছি, উনি ফিরবেন কিনা, কখন ফিরবেন কিছুই তো আমরা জানি না। আদৌ ফিরতে দেওয়া হবে কিনা এগুলোও জানি না। সুতরাং যদি উনি ফিরে আসেন তাহলে তো সরকারকে এই ব্যবস্থাটা করতে হবে। এয়ারপোর্টে তার নিরাপত্তা করতে হবে এবং নিরাপদে তাকে জেলখানায় নিতে হবে। এমনকি জেলখানায়ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কেন আমাদের জেলে আমাদের যারা থাকেন তাদেরকে, এবং রাষ্ট্রের আমাদের চার নেতা, মুক্তিযুদ্ধের একদম
সৈনিক চার নেতা, মুক্তিযুদ্ধের যারা অধিনায়কত্ব করেছেন, মুক্তিযুদ্ধকে যারা অর্গানাইজ করছেন, সংগঠক, যাদের ছাড়া মুক্তিযুদ্ধ হতো না, তাদের চার নেতাকে কিন্তু জেলের মধ্যে হত্যা করা হয়েছে। সুতরাং অনেক কিছু বিবেচনা আছে এবং দেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মবের যে পরিস্থিতি এবং যে পুলিশের যে সমস্ত অস্ত্র লুটপাট হয়ে গেছিল সেগুলো উদ্ধার করা যায় নাই, 7.62 অ্যাসাল্ট রাইফেল এবং কিছু কিছু রাইফেল যেটা থেকে অনেক দূর থেকে লক্ষ্যভেদ করা যায় এবং মানুষকে মেরে ফেলা যায়, এইসব অস্ত্র-শস্ত্র তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলো কিন্তু আমাদেরকে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এরকম একজন ফিরে আসছিলেন না ফিলিপাইনে, এয়ারপোর্টেই তাকে হত্যা করা হয়েছিল। তো এইসব জানে এমনকি বেনজির ভুট্টোকে হত্যা প্রচেষ্টা করা হয়েছিল উনি যখন একটা রাজনৈতিক একটা মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন। যদিও গুলি তাকে লাগেনি, উনি অন্যভাবে নিহত হয়েছেন, আর তার উপরে গুলি চালানো হয়েছিল। তো আমাদেরকে এই সবকিছু মিলিয়ে চিন্তা করতে হবে যে উনি ফিরে আসলে কি পরিস্থিতি হবে এবং সেই পরিস্থিতিতে দেশ যারা চালাচ্ছেন, সরকার মেইনলি, তাদের কিভাবে, তাদের দায়িত্ব কি হবে এবং তাদের দায়িত্ব তো নির্দিষ্ট হতে হবে। সেই দায়িত্ব কিভাবে তারা পালন করবেন এবং দায়িত্বটা পালন করবেন কিনা, এই সব বিষয়ে কিন্তু এখন কোনো একেবারে ডেফিনিট অ্যান্সার একেবারে বলে দেওয়া যায় না যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। এরকম কোনো ডেফিনিট অ্যান্সার নেই। আমাদেরকে অপেক্ষা করতে হবে। পূর্ণিয়া। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু সংক্ষিপ্ত অনুষ্ঠানই করবো, আমরা আগে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেই পরিমাণ আলোচনাই করছি। টপিক আসলে অনেক টপিকে কথা বলা যায় এবং আপনার আপনার বিশ্লেষণ আমার দর্শকরা খুবই আগ্রহ নিয়ে দেখেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি।